আর আমার দাদা বিদেশ গিয়ে টাকা কামায় পাঠাবি ডলার ডলার। আরে আমি আমার খবরে ডাক্তারি না, আমার বইদের খবর আমি বলছো না। সারা রাত নির্যাতন করলো, নির্যাতন কইরা আল্লাহ লেখা রাখছে দেখে চলে গেছে বাসি 100 টাকা দিতে দাও। মানে আপনার জীবনের প্রথম পারিশ্রমিক 100 টাকা। 100 টাকা। যে হিরোরাই আসছে তারা কিন্তু আগে ভাব দেওয়া থাকে বা। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুভি বাংলা টেলিভিশনের অনুষ্ঠান ডিজিটাল তারকা। সাথে আছি আমি মোহাম্মদ মানিক খান। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলা চলচ্চিত্রের একজন অভিনেতা সরল হাসমত। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? জি ভালো আছি। সুদূর থেকে আমাদের স্টুডিওতে আসার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাইতেছি মুভি বাংলাকে যে আমাকে আমন্ত্রণ করছে। আপনার সাথে আজকে গান হবে, ফান হবে, আড্ডা হবে। আড্ডার লেগে আইছি, ফানের লেগে আইছি। ফান ছাড়া মানুষ বাঁচতে পারে? চলচ্চিত্র অঙ্গনে আপনার প্রবেশটা কিভাবে করেছিলেন একটু আমাদের দর্শক? চলচ্চিত্রে আসাটা অনেক কষ্টের, জি বেদনাদায়ক। এটা বলতে গেলে সারাদিন বইলেও শেষ হইব না। আমার জীবনে প্রথম যখন নাকি আমি ছোট থেকে আমি সিনেমা দেখতাম, অলেগা সিনেমা দেখতাম। তারপর আমার এক বন্ধু ছিল, নাম হইলিগা বিশ্বজিৎ কইয়া বন্ধু ছিল। বিশ্বজিৎ আর একটা বন্ধু ছিল, কইলো যে চল এফডিসিতে যাবো। জি ফারুকও ছিল, এফডিসিতে যাবো। তো আমি কি করতাম, আপনার ট্রেনে চইলা, আমরা নারায়ণগঞ্জের ছেলে, ট্রেনে চইরা পেতাম আপনার কমলাপুরের থেকে হাঁটতে হাঁটতে একদম লাইন দইরা হাঁটতে হাঁটতে আয় পড়তাম তেজগাঁও এফডিসিতে। তখন এফডিসিতে আসার পরে কিন্তু আমরা ঢুকতে পারতাম, দারোয়ান ছিল, দুই সাইডে অনেক মানুষ। কতক্ষণ পর পরে ওই যে গাড়ি দেখে দৌড়ে মানুষ যায়। আমিও যে কয়েকটা বাড়ি খাইও মাঝে মধ্যে চলে যাইতে হয়েছে। তো একবার দুইবার তিনবার লুটতরাজের শুটিং হইতেছে তখন। লুটতরাজ কি একটা সিনেমা লুটতরাজ মান্নামায়ের ছবি। তখন ওই যে মানুষ লাগবে, মিছিলে মানুষ লাগবে। তো লুটতরাজের জ্যাকি ভাইও আছে। তো আমাদেরকে ওই ডাইকা গেটের থেকে বলতেছে 20 টাকা করে দাও, তোমরা ঢুকতে পারবা। তো আমার কাছে আছে 20 টাকা, আর আমার বন্ধু আছে বিশ্বজিৎ, ওর কাছে টাকা নেই। কারণ চিন্তা করলাম যে মিজানকে একটা পোলায় কইতাছে যে 20 টাকা, তো আমি দিছি। তারপর ও কইতাছে তুই ভিতরে যা, তোর শখ আছে তুই ভিতরে যা, তো আমার যাওয়া লাগবে না। পরে আমি কইলাম যে ভাই মানি ব্যাগটাও দেন, আমার একটু আমার বন্ধুর সুন্দর ঢুকতে দেন, তাদের মিছিলে লোক লাগবে। তখন তো আমরা বুঝি না যে মিছিলে কেন লোক লাগবে। তো ঢুকলাম, আমাদেরকে ঢুকাইলো। ঢুকানোর পর লাইন ধরে ঢুকাইলো। হয়তো মিছিলে 500-600 মানুষ ছিল। পশ্চিমান্লার বিচার চাই, বাসু মিয়ার মুক্তি চাই স্লোগানটা ছিল। তো ওইখানে আমি কি করি, যে 35 আমল তো, তখন ক্যামেরার উপরে খালি না লাভ পাই। তখন ওই যে জ্যাকি ভাই, তারপরে এই যে মিজু ভাই, তারপরে নাসির খান একসাথে বসে কথা বলতেছে। ওই টাইমে তখন শুটিং হয়েছিল ইয়ের টাইম, যে আমাদের যে সুইমিং ছিল, সুইমিং এর সামনে শুটিংটা হয়েছিল, যে ঢুকতে গিয়ে আপনার ওই যে ম্যাচের সামনে। তো আপনার বয়সটা কত ছিল তখন? আমার বয়স 27-28 এরকম হইতে পারে। 27-28 বছর বয়সে তখন আপনি সিনেমা প্রেমী একজন মানুষ ছিলেন। এরকম আরো কম হইতে পারে, দেখা গেছে 20-22 বছর হইতে পারে। জি, তো তখন তো এইটা বয়সটা ধরে রাখতে পারি। আপনার স্বপ্নটা কিভাবে আপনার জেগেছিল যে আপনি একদিন চলচ্চিত্রে অভিনয় করবেন, বা আপনি চলচ্চিত্র অভিনয় করার জন্য এতটা ব্যাকুল হয়ে গিয়েছিলেন? মানে সেই স্বপ্নটা আপনার কিভাবে উদয় হয়েছিল? স্বপ্নটা উদয় হয়েছে একটা কারণে, আমি যখন পোস্টারে ছবি দেখতাম, কমেডিয়ানদের ছবি দেখতাম, এই মতি ভাইয়া ছিল, খানজানুল ভাইয়া ছিল, দিলদার ভাই, তারপরে হাসমত ভাই, তারা ছিল, জেকি ভাইয়ারা ছিল, সবাই। কিন্তু আমি স্ক্রিনে খালি একটা ছবি দেখতাম কমেডিয়ানে, ওই ছবিটা দেখে আমি হলে যেতাম ছবি দেখতে। তো আমার তো মজা লাগতো। তখন আমি চিন্তা করতাম, আমারও যদি বাংলাদেশের মানুষ আমার চিনত, তো আমি নিজে হ্যাপি মনে করতাম। তো ওই সুবাদে আমি তখন আমার কইলো তুই সরাসরি এমবিসি গিয়ে ঢুকতে পারবি না, অভিনয় শিখতে। তো অভিনয় শিখতে হবে, তাইলে কি করতে হবে, আমাদের পৌর পাঠাগার আলী আহমদ চুনকা পাঠাগার নারায়ণগঞ্জে। তো ওইখানে গেলাম, যাওয়ার পরে অভিনয়ের ক্লাস করায় সৃষ্টি গ্রুপ থিয়েটার নামে একটা থিয়েটার আছে, সেখানে আমি জয়েন করলাম। তাদের গ্রুপে করলাম, এত হইলাম। হায়দার রানা পাই, তার হইল সৃষ্টি গ্রুপ থিয়েটারটা। তো ওইখান থেকেই ক্লাসিক্যাল নাটকটা, কিন্তু ক্লাসিক্যাল নাটক আপনার মনে করেন ডায়েরি নিয়ে যাইতাম ডেলি,
ডায়েরিতে লেখা দিত, এই ডায়লগগুলি আমরা ওই যে উচ্চারণে এই করতাম। তারপরে আপনার অনেক আপনার ক্লাসিক্যাল নাটক মানিক অনেক কিছু মেনটেন করে চলতে হইত। তো ওইখান থেকে সূত্র ধরে যারাই সিনেমার মানুষ দেখতাম তারই মনে করেন গিয়ে পায়ে ধরতাম, ভাই আমার একটা ডিসি লয়ে দেন, আমার অভিনয় করার খুব ইচ্ছা। কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা অনুপ্রেরণা থাকে, কাউকে অনুসরণ করে। তো আপনি কাকে অনুসরণ করতেন বা কার অভিনয় দেখে আপনি অনুপ্রাণিত হয়ে আপনি মূলত? এইটা একটা মজার কথা কইছেন। আমি কিন্তু আসলে ওই কমেডিয়ান ভাবে কিন্তু আমি অভিনয়টা করার জন্য আমি কি ফিল্মে ঢুকি নাই কাজ। আমি ওই মঞ্চ নাটকের ভিতরে আমার একটা চরিত্র করতে গেল হাবাগুবা একটা ক্যারেক্টার। ওই নাটকটার নামটা আমি ভুলে গেছি। ওই ওষুধ বিক্রি করে ওই ওষুধটা নিতে যায়। ওইটার পরে দেখলো কি অনেক ডিরেক্টররা, ওই যে মঞ্চ নাটক দেখতে তো সব ডিরেক্টররা আসে, তো ওরা একটু হাবাগুবা ক্যারেক্টার হইলে ভাল লাগে, হাবা ক্যারেক্টার দিল। আরেকটা নাটকে করলাম হাবিলদার ক্যারেক্টার। এই কমেডিয়ান ক্যারেক্টারটা সূত্র ধরে এই কমেডিয়ান চ্যাপ্টারটা আমার ভিতরে চলে এলো। তো ওই কমেডিয়ান ছাড়া আমি আর কোনো ক্যারেক্টার করি নাই আল্লাহর রহমতে। ওইটার থেকে আল্লাহর রহমতে আমার সূত্র, নাহলে আগে আমার যে কোনো ক্যারেক্টার দিত সেই ক্যারেক্টারই করতাম। তো আমরা যে বিষয়ে ছিলাম যে আপনি কিভাবে চলচ্চিত্রে এসেছেন, তো সেটা অসমাপ্ত রয়ে গেছে। ও চলচ্চিত্রে গেছেন তখন নলাই না, আবার এই লেগা আগে গেলাম। তো চলচ্চিত্রতে কইলাম ওই যে লুত্তরাজ ছবি তাইলাম। আসার পর আমাদেরকে মনে করেন 3টা বাজে যায়, খাবার দেয় না। খাবার দেয় না, মিছিল শেষ, সবার গেরির ধরে বাইক করে দিচ্ছে এফডিসির থেকে। খাওয়ানোর কোনো কথা নাই। পরে হাফটা আবার কমলাপুর আইলাম। কমলাপুর আসার পর 2 টাকা আছে, 2 টাকা জালমুড়ি লইলাম, 2 বন্ধু বাক করে খাইলাম। এইটাই। তারপরে মনে করেন একলা আবার এফডিসি চলে আসলাম। একদিন আসছিলাম পুরো বৃষ্টি, আপনার বৃষ্টি বাদলের দিন, ভিজতে আইসি হলো এফডিসি। আবার ভিজতে কিন্তু ঢুকতে পারি নাই, কষ্ট মনে নিয়ে। তো রেল লাইনের সামনে দাঁড়ায়, তখন আব্দুল্লাহ ছবিটা রিলিজ হয়েছিল, দীক্ষিত ভাই। তো রেল লাইনের সামনে দাঁড়ায় বললাম যখন আমি এফডিসি ঢুকতে পারবো তখনই আমি আসবো, এর আগে আর আসবো না। সালাম দিয়ে আমি এফডিসি আর একবারে চলে গেলাম। পরে আমার একটা লোক আমার ওইখানে পরিতমন মেনশন ছিল কাটরাই। তো আগে তো 4-5টা বিল্ডিং ছিল সিনেমাই আর কি, তখন 35 আমার। তা আমার পরিতমন মেনশন ওই হৃদয় একটা পোলো আছে নারায়ণগঞ্জের, ও আমার নিয়ে গেল রাজগোলামের অফিসে। রাজগোলামের অফিস, রাজগোলাম ডিরেক্টর ছিল নূর মোহাম্মদ ননি ভাই, আর হাজি সাহেব ছিল হলো প্রডিউসার। তো রাজগোলামের অফিসে কয় তুমি কি পারো দেখাও, একটু অভিনয় দেখালাম। দেখানোর পরে খুব পছন্দ করলো সে। আমরা একটু আপনার অভিনয় দেখতে চাই, আমাদের দর্শকরাও নিশ্চয় চাই আপনার অভিনয় দেখার জন্য। ডায়লগ আমাদেরকে আপনার সিনেমার একটা ডায়লগ শোনা। অভিনয় অনেক কিছুই তো করতে হয়, জায়গা গেছে। তো একটার ভিতরে কইতাছে, এই বুম্বল কি করতাছস, বিত্তে কি করতাছ, বাত্তাছি গরুর লেগা, ছাগলের লেগা বাত্তাছি, মুরগির ডিমের মামলো, সর্বনাশ তাই কি করব। আর 3 দিন ধরে বাপি শাক পাট শাক করে রাইখে গেছে, ওগুলি পচে গেছে না, দুর্গন্ধ ছিটা গেছে, ওগুলি মাইনছে খাইলে করা লইব না, ডায়রিয়া ধরবো। আর হারাম যাতে গরু ছাগল লইব না, ওগা আরে নারী হইলিকা ঘরের লোক কি এই নাই, ওই গরু ছাগল দিয়ে কি সব মইরা ওই গরুস্থানে গিয়া হইয়া থাকগা, মিরপুর গরুস্থানে হইয়া থাকগা। চমৎকার, সুন্দর ছিল। শেষ করি নাই, অনেক বড় ডায়লগ, এত ডায়লগ দিলাম কাবার করতে পারবেন না। তো তারপরে আমরা অগ্রসর হই। অগ্রসর কি, তারপরে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমার কইলো যে মনি ভাই কইলো যে তুমি তাইলে সপ্তাহে এসে আমার সাথে দেখা করো, আমরা একটা ছবি আরম্ভ করবো, ছবিটার ভিতরে তোমার পারবো না। তো আমি আর প্রত্যেক দিনই খালি আমি আইতাম। দেখেন আমি নারায়ণগঞ্জের থেকে আসতাম, ট্রেনে আইতাম, আমি কিন্তু বাসে চলতে পারতাম না, বমি করতাম। এক পর্যায়ে কিন্তু যারা বাসে না চলতে পারে তাদের কিন্তু বমি, এটা আপনারা মনে করেন। পরে না খাইতাম। পরে এই যে মোহাম্মদ হান্নান সাহেবের অফিসে নিয়ে গেল, ও মাস মিডিয়া মোহাম্মদ হান্নান সাহেব, কাউসার সাহেব ওই মাস মিডিয়ার মালিক, আরও 2-1 জন আছেন। তো নেওয়ার পর আমার ওইখানে অভিনয় দেখাইলো, দেখানোর পর আমি অভিনয় করলাম। করার পরে এই আমি একটা ছবি আরম্ভ করতেছি, নয়ন ভরা জল, তুমি তাইলে যোগাযোগ রাখো। তো আমি যোগাযোগ রাখছি, মোটামুটি আসতাম। হঠাৎ কইরা ওই আয়া দিয়ে কি নয়ন ভরা জলের শুটিং এফডিসিতে। আমি এফডিসি আসি নাই, অফিসে আসার পরে কাউসার সাহেব তুই এখানে ঘুরতেছে, নয়ন ভরা জল ছবি শুটিং চলতেছে, তুই ওদিকে আমি যাবি না। পরে আমার লেখা দিল নয়ন ভরা জল, গিয়া আমার কথা বলবি। সাথে সাথে আমি এফডিসির গেটে আসলাম। আসার পরে আমার গেটে ওই মিজান কয়ে একটা লোক আমার নিয়ে নিল, সাদেক আসছিল।
নিয়ে গেল এই হান্নান সাহেবের কাছে আইসি, কাউসার সাহেব পাঠাইছে। পরে গেলাম পরে 1 দিন 2 দিন 3 দিন আহি, কিন্তু আমার আর অভিনয় করায় না। হঠাৎ করে একদিন কইতাছে, এই তুই দাঁড়া, আমার কালকে একটা ব্যাগ ছিল, ব্যাগটা কই রাখবো আমি নিজেই কইতে পারতাছি না। ব্যাগটা ড্রেনের সামনে, ওই যে আমাদের কালার যে জায়গায় আপনার ডেভেলপটা হয় না, জি, ওই ডেভেলপের ওই ড্রেনের পাশে ব্যাগটা রাখছি। রাইসায় করে তোলা ওই শাবনুরের আইয়া ওই রেপ করছিল শিবাসানু ভাই, ওইখান থেকে আইয়া দাপাস করে মাথায় বাড়ি গায়ে পড়ে। জি, বাড়ি গায়ে পড়ার পরে তো জ্ঞান হারায় ফেলায়, রেপ হয়ও নাই, কিন্তু জ্ঞান হারায় ফেলায়। তো হারায় ফেলার পর এই কিছু মানুষ ওই জায়গায় দেখতেছে জটলা, এর ভিতরে হায় হায় মাইয়াটা রে হারার রাত নির্যাতন করলো, নির্যাতন কইরা এনে শুয়ে গেল, হায় হায় মাইয়াটার কি হইব জি, আল্লাহ জানে। এই শাবনুর ম্যাডাম মনে করে চোখ টোক খুইলা এই হাঁটা শুরু করছে, এই হাঁটতে 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 আর পিছনে এইটি আমার একটা সিগন্যাল ছিল এই অতিপথ এই নয়নবরা জল ছবিতে। কোনো পারিশ্রমিক পেয়েছিলেন? না, পারিশ্রমিক তো দূরের কথা, আমার ওস্তাদ রাজা ভাই একটা ছবিতে অভিনয় করছি, ফার্স্টে লাস্ট আমার মোতাপাড়ার থেকে আসার টাইম গেলে 100 টাকা লয়ে যা, 100 টাকা দিছে তখন। মানে আপনার জীবনের প্রথম পারিশ্রমিক 100 টাকা? 100 টাকা, 100 টাকা লয়ে যা। তো 100 টাকা লয়ে নারায়ণগঞ্জ আইছি। তো তখন তো গাড়ি ভাড়া তখন তো টাকা নিয়ে যেতে হয়েছে, বাসার থেকে টাকা নিয়ে যেতাম, আইতাম। ওই টাকার আশা করে তো আর হইতো না, সে দিব 100 টাকা বললাম যে 9 দিন না 8 দিন ছিলাম, 100 টাকা আসার দিন আমার 100 টাকা দিচ্ছে আমার ওস্তাদ, কিন্তু এজে রানা ভাই ফিল্মে। এ পর্যন্ত কতগুলো সিনেমায় অভিনয় করে? আল্লাহর রহমতে 100-র উপরে ছবিতে অভিনয় করছি। মামলা বাইর থেকে দইরা সাকিব ভাইয়ের লগে, তো সাকিব ভাইয়ের তো 30-35টা ছবিতে বলতে, রুবেল ভাই আছে, তারপরে আলেক ভাই আছে, তারপরে এখন বাপ্পি, সাইমন টাইমন, তারপরে এই যে আরো নতুন যে হিরোরা আছে সবার সাথে কাজ করছি, কোনো হিরো বাদ নেই আল্লাহর রহমতে। তো কোন হিরোর সাথে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন? সবার চাইতে স্বাচ্ছন্দ্য বোধ করছি যখন আমরা সাকিব ভাই সুপারস্টার, তখন সাকিব ভাইয়ের সাথে আমাদের কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ হইতো। কেন হইতো? সে একটা মনে করেন আমাদের সাথে ফ্রেন্ডলি, যখন নাকি একটা ক্যারেক্টার আমরা করতাম, সে ফ্রেন্ডলি কথা বলতো আমাদের সাথে, এই সিনটা এইভাবে, এই ডায়লগটা এইভাবে, সে কিন্তু আমাদেরকে একটু বুঝাই দিত যে হাসপাতাল এইভাবে নেব। আর এখন যে এই যে শিল্পীদের সাথে আমরা কাজ করতেছি, যে হিরোরাই আসছে, তারা কিন্তু আগে ভাব নেওয়া থাকে। ভাবটা কি সাকিব খান দিয়ে হইতে পারে না, কিন্তু সে ভাব নেওয়া থাকে। ওই ভাবের কারণে কেউই সাকিব খানের জায়গায় যাইতে পারে না। সাকিব খান দেখছেন আপনি, এর ভিতর তুফান ছবি রিলিজ হয়েছে, এই যে তুফান ছবি ব্যাঙ্গা চুরা যেতেছে, আপনার প্রত্যেকটা হলে তুফান ছবি। তাহলে তার মেধা, সততা, সে যা কইরা গেছে, মানুষ শ্রম দিয়ে গেছে, শ্রমের ফল সে পাইছে। আজকে মনে করেন সাকিব খান ছাড়া কোনো বাইরে, আপনি দেশের বাইরে সব শিল্পীরা কিন্তু সাকিব খানের ওই প্রশংসা করতেছে। যখন আপনার অভিনীত সিনেমা প্রথম সিনেমা হলে প্রদর্শিত হলো, সেই সিনেমাটা দেখতে নিশ্চয়ই আপনি সিনেমা হলে গিয়েছেন, আমি সেই অনুভূতিটা আমাদেরকে একটু জানান। অনুভূতিটা কিভাবে জানাবো, এই যে মনটা খুব ভালো লাগছে। তখন 35 আমল গোস আদলের ছবিটা রিলিজ হয়েছে, যখন আমি হলে গেলাম, আমার সিনটা দেখে আমার তো খুব ভালো লাগলো যে আমি শাবনুরের পিছনে যে শাবনুর ম্যাডামের সাথে আমি অভিনয় করছি। সে কিন্তু আমার ভালো করে চিনে না, তার সাথে আমার একটা সিকুয়েন্স ছিল, হয়তো দেখা গেছে আমার নাম করলে চিনবো, সরল আসবো। তো অনুভূতিটা আর কি বইলা বুঝাইতে পারবো বা এর অনুভূতি তো অনুভূতি। খুশিতে সবাই আপনার ছবি দেখা করতেছে, কি তুই অভিনয় করছো, বাসায় কিন্তু দেয়া করছে, কিছু মানুষ আয় বলছে তুই অভিনয় করছো, তো অভিনয় করছি, আল্লাহ লেখা রাখছে দেখেছ না অভিনয় করতে পারছি। নিজের চেষ্টা ছিল, নিজের মনের ভিতর একটা প্রতিভা ছিল যে অভিনয় করবো, সরল হাসপাতাল হইতে পারে। তখন তো সরল হাসপাতাল, সরল হাসপাতাল হয়েছি, বিশ্বাস দেবেন আপনার 50-60 ছবির পর হইল সরল হাসপাতাল, তখন মানুষে চিনে। আপনাকে সরল হাসমত উপাধিটা কে দিয়েছিল এবং সরল হাসমত কেন উপাধিটা দিয়েছিল? সরল হাসমত উপাধিটা হইল যে আমি শেখ নজরুলের একটা ছবি করতেছিলাম, ছবিটার নাম হলো বড় লোকের 10 দিন গরিবের একদিন, মারুফ ভাইয়ের সাথে। তো ওই ছবিতে আমার কইতাছে, শোন তোর নামটা ওই মানুষ হাবা আসমত জুনিয়র ওইটা রাখিস না, তুই সহজ সরল রাখ, সহজ সরল। তো চিন্তা করলাম সহজ সরল, তো অফিসে গেলাম, যাওয়ার পরে কি করুন বলেন তো,
সহজ সরল। আমি তো চিন্তা করে বাসায় আইয়া বললাম সরলটা লই ওখানে সহজটা হালাই দিয়া সরলটার লোক হাসপাতটা মিলাই দিয়েছি, এই জন্যই সরল হাসপাত। কিন্তু সরলটা দিছিল শেখ নজরুল সাহেব, আবার 500 টাকা দিছে এক ছবিতে। 500 টাকা পারিশ্রমিক। কয় দোয়া কইরা দিলাম, যা কইরা গাইতে খাইতে পারবি। আমি 5,000 টাকা দিলেন না, আপনি দিলেন 500 টাকা, আবার দোয়া কইরা দিন। যাক আলহামদুলিল্লাহ, দোয়া কইরা দিছে দেখি তো আল্লাহর রহমত টিকা গেছি, কাজ কাম কইরা খাইতেছি 20-22 বছর ধরে আল্লাহর রহমত আছে, ঠিক আছে আল্লাহর রহমত। আপনার সাথে আরো আড্ডা হবে, জমি আড্ডা দেবো, তার আগে আমাদের যেতে হবে ছোট্ট একটা বিরতিতে। দর্শক কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরছি বিরতি। দর্শক বিরতির পরে আবারও ফিরে আসলাম আমাদের অতিথিকে সাথে নিয়ে। তো হাসমত ভাই, সিনেমা এ পর্যন্ত 100 সিনেমাতে অভিনয় করেছেন। 100 সিনেমার মধ্যে আপনার নিজের কাছে ভালো লাগার কিছু সিনেমা নাম বলে। আমার কাছে ভালো লাগার সিনেমার নাম হইল গিয়া, একটা করছি তোর কারণে বেঁচে আছি, তারপরে নিষ্পাপ মোল্লা, তারপরে দেহরক্ষী, তারপরে হইল গিয়া রাজত্ব, সেরা নায়ক, তার অনেকগুলি ছবি, কতগুলি ছবির নাম কইতে কইতে তো অরাজ হয়ে যায়। আপনার ভালো লাগার ভালো লাগা বলতে গেলে কি বললাম যে রাজত্ব ছবিতে খুব মজা করে অ্যাক্টিং করছি সাকিব ভাইয়ের সাথে। তারপরে রাজা 420-এর ভিতর খুব মজা হয়েছে, উত্তম আকাশ বিশাল ক্যারেক্টার দিয়েছে রাজা 420-এর ভিতর। সাকিব ভাই কিন্তু হিরো, অপবিশ্বাস আমার বোন থাকে, খুব মজা লাগছে। যেমন সাদেক ভাই আমার বাপ থাকে, আল্লাহ তার ব্যস্ত বাচ্চু ভাই খুব ভালো মানুষ ছিলেন। আমরা যখন নাকি বাচ্চু ভাইয়ের কথা একটু না কইলেই না, আমি একটা ছবি করতেছি, ওই ছবিটার নাম হইল এই মানন গাজীপুরি। আমার একটা ডায়লগ, 3টা ডায়লগ আমার বাক করে দিল যে হাসমত 3টা ডায়লগ 3 ভাবে বাক কর, ভাল লাগে। তো বাক করে ওইভাবে আমি ডায়লগটা দিলাম, খুব ভাল লাগছে। আর সে খুব মজার মানুষ ছিল। তো সাকিব ভাই ওই চালে ঢিলা দিত পরে ওই ক্যারারে ইয়ে কইতাছে কোন হালায় রে, আরে আমি তোর বাপ। বাচ্চু ভাই কইতাছে আমি তোর বাপ। ও আব্বা তুমি তো দিল্লামার লোকে দায় পরে আইছে লোকে। সাকিব ভাই দাড়ি দুড়ি লাগায়, সানি ভাই লয়ে আইছে, লইয়া ওদের পরে তারপরে আমাদের বাড়িতে চিকিৎসা করতেছে। হ্যাঁ, যে আবার শব্দ ব্যাস নিয়ে আইছে এটা তো আর আমরা জানি না, বাচ্চু ভাই যাচ্ছে না। পরে এক পর্যায়ে কইতাছে যে অগরে বিদেশ পাঠায় দেয়। তা আমি কইতাছি যে আব্বা বইদের লগে আমার বিদেশ পাঠাইলে আমি কিন্তু পেলের লগে গিয়া ফুটবল খেলুম, আর আরামজাদার বিদেশ গিয়া টাকা কামায় পাঠাবি ডলার। আর ডলার কি, আমি জায়গায় খেলা দেখবো, বইনে খালি কাম করবো। পরে খুব মজা লাগছে যে আরেকটা সিগেছে কইতাছে এই হারামজাদা তোর বইদের খবর রাখতারস না? আরে আমি আমার খবরে রাখতারি না, আমার বইদের খবর রাখবো বলছো। একটা চটকুনা দিছে। সাকিব ভাইয়ের সাথে ওই কাজ করার মজাই আলাদা। আপনার রাজা 420 সিনেমাটা আপনার নিজের কাছে খুব ভালো লাগে একটি সিনেমা ছিল। অসাধারণ ওই ছবিটা ভালো লাগছে। তারপরে দেহরক্ষী ছবিটার ভিতরেও মজা পাইছি। এই কিছু উল্লেখযোগ্য কিছু ছবি আছে যে মজা পাওয়ার। আচ্ছা, একটা সময় ছিল সিনেমা হলে মানুষ গিয়ে সিনেমা দেখতো, এখন দিন সিনেমা হলগুলো ভেঙে ফেলছে এবং কি সিনেমা হলে মানুষ অগ্রসর হচ্ছে না। তো এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? না এটা আপনার একটা ভুল কইলেন যে সিনেমা হল ভাঙ্গা ফালাইতেছে, সিনেমা হল বিলুপ্তি হয়ে গেছে। না, এটা না। আপনার দেখেন এই যে ছবি রিলিজ হয়েছে তুফান, এর আগে রিলিজ হয়েছিল প্রিয়তমা। দেখেন প্রত্যেকটা সিনেমা হল কিন্তু চালু হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন মনে করেন 300-350 সিনেমা হল কিন্তু অলরেডি। আগের যেমন আপনার ঈদের আগে 80-84টা সিনেমা হল চলতো, এখন 300-350 সিনে কমপ্লেক্স লইয়া 300-350 সিনেমা হল এখন রানিং চলতেছে, তুফানি চলতেছে কিন্তু। তো এখন মনে করেন সিনেমা হল বাড়তেছে। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলছে প্রত্যেকটা জেলায় একটা করে সিনে কমপ্লেক্স করতে হইব। আর যারা নাকি মনে করেন এই যে হলগুলি বাইঙ্গা বিল্ডিং করতেছে, সিনে কমপ্লেক্স করতেছে না, 2 দিন আগে পরক তাদের করতে হবে কেন? পারমিশন তো ওইটা, সিনে কমপ্লেক্স করতে হইব। তারা চিন্তা করতে গেছে মার্কেট করলে, ফ্ল্যাট করলে তো তারা ভাড়া দিয়ে টাকা বেশি টাকা পায়। কিন্তু দর্শক তো সিনেমা হলমুখী হচ্ছে না, এই বিষয়ে কি বলবেন?
হলমুখী হইতেছে না, আপনি ভালো সিনেমা হইলে আপনার দর্শক হলমুখী হইব বাধ্যতামূলক। আচ্ছা, গত 20 বছরের মধ্যে কি ভালো সিনেমা কি হয় নাই? বুঝছেন না, আপনার প্রত্যেকটা গত সিনেমা 20 বছরের মধ্যে সফলতা পেয়েছে ব্যবসা সফল দুই একটা সিনেমার নাম বলে। কত ছবি, আপনার কয়টা ছবির নাম বলবো আমি? আপনি মনে করেন এই যে 20 বছরের ভিতরে তো বেদের মেজস্তা তো ব্যবসা সফল ছবি, 20 বছরের ভিতরে কিন্তু বেদের মেজস্তা পড়ছে। বেদে মেয়ে জোসনা কত সালের ছবি? আপনি হিসাব করেন কত সাল হইব? আচ্ছা, 10 বছরের মধ্যে বলেন। 10 বছর, আপনি 20 বছর গেছেন, আমি 10 বছরের ভিতরে কম, আমার 10 বছরের ভিতরে, আচ্ছা 10 বছর, তো 10 বছরের ভিতরে এই সাকিব ভাইয়ের তোর কারণে বেঁচে আছি সুপার টুপার হিট। এটা কত সালের সিনেমা? এটা হইল গিয়ে আপনার সাল কইতে পারতাম না তো, মনে নাই, কিন্তু 10-এর ভিতরে আমি কইতাছি, 10-এর ভিতরে। আচ্ছা, গত 2 বছরের মধ্যে ব্যবসা সফল একটা সিনেমা। আচ্ছা 2 বছরের ভিতরে ব্যবসা সফল, মারাত্মক ব্যবসা করছে প্রিয়তমা। প্রিয়তমা, আচ্ছা, প্রিয়তমা সিনেমাটা যে নির্মাণ করেছে তার কত টাকা ব্যয় হয়েছে আপনি কি জানেন? আমি সেটা আমি জানি না, যেহেতু আমি প্রিয়তমাতে কাজ করি না, গা আমার জেলা সেটা আমি জানি। আচ্ছা, আপনার কি ধারণা মতে মনে হয় যে প্রিয়তমা যে টাকা ব্যয় করে সে নির্মাণ করেছে সেই টাকাটা সেখান থেকে উঠে এসেছে? সেই টাকা উঠেও তো 20 কোটি টাকা লাভ হয়েছে, এটা তো একদম পুরা সরাসরি 20 কোটি টাকা লাভ হয়েছে প্রিয়তমা। আচ্ছা, এক প্রিয়তমা গেল। হ্যাঁ, প্রিয়তমা ছাড়া অন্যান্য যে সিনেমাগুলো আমরা দেখে থাকি যে বিভিন্ন সময় মুক্তি দিয়েছে, সেই সিনেমাগুলো আপনার অবস্থা কি? সেই সিনেমা কি আমাদের বাংলাদেশে ছেলে গিয়া সাকিব ভাই কেন্দ্রিক হয়ে গেছে আমাদের বাংলাদেশ বেশিরভাগ। আর বিশেষ করে যেগুলি মনে করেন আপনার ওই যে নতুন হিরোরা, আপনারা যারা সিনেমার অভিনেতা আছেন হ্যাঁ। তাদের মুখে কিন্তু একটা বলি আমরা বারবার শুনে আসি যে ভালো গল্প হলে আমি অবশ্যই বলতেছি, আমি আমার বলতে দিয়ে গত 2 বছর ধরে কি ভালো গল্প নিয়ে সিনেমা নির্মাণ হয় না একমাত্র প্রিয়তমা ছাড়া? না, এইটাই বলতেছি, আপনার প্রিয়তমা ছাড়া আপনার অনেক গল্পই কিন্তু আপনার চলছে। জি, আপনার 2 বছরের ভিতরে ওই যে পরাণ কই একটা ছবি রিলিজ হয়েছে, পরাণ সুরঙ্গ একটা ছবি রিলিজ হয়েছে, ওই ছবিটাও কিন্তু ভালো গেছে, পরাণও কিন্তু ভালো গেছে। তারপরে মনে করেন সাকিব ভাই তো আইলো, আসার পরে যে প্রিয়তমাটা ভালো গেল। তারপরে আরো কিছু ছবি আছে, যে আমাদের ওই যে অনন্ত জলিল ভাইয়ের একটা ছবি রিলিজ হইলো না এর আগের ঈদে, যখন সাকিব ভাইয়ের ছবি রিলিজ হয় না, ওই ছবিটাও কিন্তু ভালো গেছে। নামটা কি জানি, এই কি নামটা জানি আমি ভুলে গেছি, ডিনা জানি কি নাম, এরকম নাম রইব। ওই ছবিটা কিন্তু ভালো গেছে। আপনার মনে করেন গল্প যদি ভালো হয়, মেকিং ভালো হইলে সিনেমা চলতে বাধ্য। আর কিছু কিছু লোক আছে মনে করেন সাকিব খান ছাড়া হলে আসে না, জি, অনেক দর্শক আছে সাকিব খান ছাড়া ছবি দেয়। তাহলে আপনার মতে কি যে আপনার গত 2 বছরের মধ্যে ব্যবসা সফল সিনেমা অনেকগুলো হয়েছে? আছে আপনার হাতে গোনা 10-12টা হইব। 10-12টা সিনেমা ব্যবসা সফল হয়েছে। হ্যাঁ, 10-12টা মিলাইলে বাইরে যাবো গা। একটা সময় আপনারা ব্যস্ত সময় পার করতেন সিনেমার অভিনয় করে, হ্যাঁ, কিন্তু বর্তমান সময়টা আপনাদের কিভাবে কাটতেছে? বর্তমান সময়টা কি করবো, মজার কথা। যেমন আমরা এখন লেগিয়া মনে করেন আমরা মাসে 30 দিনে আমরা মনে করেন আগে 25 দিন শুটিং করতাম, 5 দিন বাসায় ঘুমাই থাকতাম রেস্টে থাকতাম। ওই ঘুমানোর লেগে আপনার মনে করেন সকাল 6টা বাজে উঠাইতাম এফডিসিতে, আবার মনে করেন রাত 12টা বাজে যেতাম। ঘুমার জন্য আমাদের 5টা দিন দরকার ছিল, 25 দিন শুটিং করতাম। এখন ওই লেগে মনে করেন মিনিমাম 10 দিন শুটিং করি, মাসে মনে করেন 20 দিনে বাসায় ঘুমাই। কেন ঘুমাই? এখন তো মনে করেন যারা নাকি এখন সিনেমা বানাইতেছে, আমাদের যে ফিল্মের যে ডিরেক্টরগুলি, তারা তো এখন সিনেমা পাচ্ছে না। এখন যারা মিডিয়ার ডিরেক্টররা সিনেমা পাইতেছে, বানাইতেছে, তারা মিডিয়ার আর্টিস্ট ছাড়া নেয় না। মিডিয়ার আর্টিস্ট নেয়, তারপর বাইরের কিছু আর্টিস্ট নেয়, তাদেরকে চিন। যেমন মিডিয়া, যেমন একটা ধরেন আপনার রায়হান রাফির সাথে পরিচয় আছে মনে করেন, তার ওই যে মিডিয়ার কিছু ওই আর্টিস্ট, তারাই তো নিজে যে রায়হান যে ভাই আপনি ছবি আরম্ভ করছেন, আমার নিলেন না কেন তখন তার আমার নিব, সরল হাসপাতালে নিব, আমার লোক তো তার সম্পর্ক নাই। যার সাথে যার সম্পর্ক তার সেই তো যারা আগে সিনেমা নির্মাণ করতো তারা কেন এখন নির্মাণ করে না? না, নির্মাণ করে নাকি সিনেমা পাইতে হইব না, প্রডিউসার তো নাই আগের মতো। কেন নাই? আপনি বললেন যে ব্যবসা সফল সিনেমা হচ্ছে, যদি ব্যবসা সফল সিনেমা হয়ে থাকে তাহলে তো প্রডিউসাররা আরো আগ্রহ প্রকাশ। ব্যবসা সফল, আমি একটা কথা কইছি যে বেশিরভাগ ছবি কিন্তু সাকিব ভাইয়ের ছবিটা ব্যবসা সফল হয়। আর মনে করেন আদারওয়াইজ যে হিরোরা ছবি করে, এই হিরোদের কিন্তু
মনে করেন যদি গল্প ভালো হয় তাহলে মনে করেন এই 20টা থেকে একটা ছবি লাগতে পারে। আপনার মনে করেন ইদানিং অনেকগুলি ছবি হয়েছে, হওয়ার পরে অনেক মানুষ চালানো পায়নি। আপনি দেখেন আপনার মিশিং বাড়ার থেকে দইরা একটা হলে ছবিটা রিলিজ করতে গেলে 15,000 টাকা লাগে। আপনার ছবিটা বানানোর পরে লাস্ট ফিনিশিংয়ে কিন্তু একটা প্রডিউসারের কাছে টাকা থাকে না। আমি কিন্তু ছবি একটা প্রযোজনা করছি, জি আমি নিজে বউবাজার ছবিটা আমি প্রযোজনা করছি, কিন্তু নাম আমার দেখেন যখন নাকি আমরা একটা ছবি এই রিলিজ করি, রিলিজের টাইম আপনি পোস্টারটা বানাবো যান বাইরে জায়গা আপনার প্রযোজক সমিতিতে গিয়া পাইরেসির জন্য 10,000 টাকা দিত, এই 10,000 টাকা দিত যান বাইরে জায়গা, তখন কিন্তু টাকা থাকে না মানুষের কাছে। তখন মনে করেন একটা হলে আপনার ছবি আমি তখন বউবাজার রিলিজ দিলাম, তখন 8,000 টাকা মিশিং ভাড়া, 10,000 টাকা 12,000 টাকা যাদের মিশিং ভাড়া। তো মিশিং ভাড়া দিব, তো আমি 20টা হলে রিলিজ করছিলাম ছবি। তো আপনার মনে সামান্য 15,000 টাকার জন্য সার্ভারের ছবিটা এখন দিতে পারতাম না। ওদের 15,000 টাকা আবার এই থেকে নারায়ণগঞ্জের থেকে আনানোর পর আমি ছবিটা আপনার রিলিজ করাইছি। সার্ভার দিবে না তো, পুরো টাকা পেড করার পরে তারপর টাকা সার্ভারে দেয়। তখন মনে করেন একটা প্রডিউসার এইখান থেকে সার্ভারের তখন টাকা পায় না। আপনার হল মালিকেরা আইন নাকি কত দেয়, 10,000 টাকা দেয়, 20,000 টাকা দেয়, আর তারাই দিব কিভাবে? ছবি চলতে হইব না, তাদেরই তো ব্যবসা না। এই প্রশ্নটাই আমার ছিল যে মানুষ কেন সিনেমা হলমুখী হয় না। আমি তো ওইটাই বললাম। একমাত্র সাকিব খান, আপনি আপনার যে অ্যান্সার দিচ্ছেন যে একমাত্র সাকিব খান ছাড়া অন্য কোনো সিনেমা চলে না, কেন চলে না? সাকিব ভাই থাকলে সিনেমাটা ভালো চলে, আর কিছু কিছু হিরোর ছবি গল্প ভালো হইলে সিনেমা হলে দর্শক আসে, সেটি আমি বলছি। এখন ঘটনা হচ্ছে কি, সে দর্শকেরা সাকিব ভাই কেন্দ্রিক কেন হইল এটা আমাদের হয় না। আমি দেখেন প্রত্যেকটা সিনেমা হলে টিকিট নাই তুফানের, জি এই দর্শকগুলি কোথা থেকে আইলো? আর অন্য একটা ছবি রিলিজের দর্শক নাই, হল মালিকেরা কান্দে, আরে কো। যাক, আপনার সাথে অনেক সময় আলাপ আলোচনা করলাম, খুবই ভালো লাগলো। এবার ফিরি আপনার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে। তো এখন বর্তমানে কিভাবে সময়টা পার করতেছেন? এখন সময়টা পার করতেছি সিনেমা নিয়েই, সিনেমা আর ইউটিউব চ্যানেলে কিছু নাটক টাটক করতেছি। আপনি বড় পর্দার একজন অভিনেতা হয়ে কেন ছোট পর্দায় ইউটিউব, ফেসবুক এই সোশ্যাল মিডিয়াতে কেন আপনি প্রবেশ করলেন? শুনেন, আমাদের রক্তের লগে মিশা গেছে অভিনয়। এখন মনে হয় অভিনয় ছাড়া আমরা বাঁচবো না। দেখেন আপনার যখনই শুটিং না থাকে আমরা মনে করেন ফেসবুকে ভগর ভগর শুরু করে দিই নাকি। তো এখন মনে করেন যদি একটা সিনেমা, এই যে কয়দিন আগে আমি একটা ছবি করে এলাম, ঈদের পরে শেষ হলো, পোড়া প্রেম। পোড়া প্রেম ছবিটা করে এলাম, কাশেম মন্ডল ডিরেক্টর, জেকি ভাইও আছে, দুলারি আপা আছে, বড় বড় আর্টিস্ট আছে। তো ওই ছবিটা শেষ করলাম, তারপরে গিয়ে একটা নাটক করলাম, NNTP-র একটা নাটক করলাম আপনার মনে করেন 7 পর্বের, জেকি ভাইও আছে। তো এইভাবে মিলিয়ে দিলে আমরা কাজ করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। মনে করেন মাসে 20 দিনের জায়গায় 10 দিন কাম করে ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনার মনে করেন আগে যেমন বেশি টাকা পাইতাম, মনে কম টাকা পাই, এই হলো কথা। আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচায় রাখছে, সুন্দরভাবে বাঁচায় রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। তবে কাজ আরো বাড়বে, এখন বাড়বে। এখন মনে করেন এই যে এই ছবি ভালো যাওয়াতে, তুফান ভালো যাওয়াতে, এখন অনেক ডিরেক্টররা নতুন হিরোরে দিয়া ভালো গল্প নিয়ে ছবি বানায়। ভালো গল্প ভিতরে জোর দিতে হইব, গল্পের ভিতরে জোর দিতে হইব, মেকিনের ভিতরে জোর দিতে পারলে তাইলে। আর এখন মনে করেন আপনারা বলেন যে এই যে বিগত দিনের থেকে তো আপনার এখন প্রযুক্তিগত দিক থেকে আপনার অনেকটা আপডেট হয়েছে। আপডেট হয়েছে, আপনার আপডেট হয়েছে। আমাদের কমেডিয়ান ক্যারেক্টারটা লেখে নাকি, এই অরিজিনাল কথা তো কইতে পারলাম না। কমেডিয়ান ক্যারেক্টার তো আমাদের কোনো স্ক্রিপ্ট তো লিখতে জানে না, তারা কমেডি চ্যাপ্টারই লিখতে জানে তো সিনেমায়। তাহলে আমরা সিনেমায় থাকবো কেমন? ধরেন বছরে আপনার ছবি মনে করেন 80 থেকে 90টা ছবি রিলিজ হয়। একটা সিনেমার মধ্যে তো বেশ কয়েকটা অংশ থাকে, যেমন একটা আপনার হচ্ছে ফাইটিং থাকে, রিয়াকশন যেটা, তারপর আপনার থাকে হচ্ছে স্যাড, যেটা আপনার দুঃখজনক যে বিষয়গুলো থাকে, কমেডিয়ান, হাস্য কৌতুক, তারপরে আপনার আর কি অংশ থাকে? এই যে আপনি দেখেন সব অংশই থাকে। আপনার মনে করেন দেখা গেছে একটা ড্রামা চলতেছে, এর ভিতরে পুচ্চুর দিয়ে আমরা বাইরেছি, একটু হাসির খোরাক দিয়ে গেছি, তাদের একটা একটু রিল্যাক্স ফিলিংস রাখছে। এখন মনে করেন কমেডিয়ান চ্যাপ্টারটি তো লেখা না ডিরেক্টররা। আপনি দেখেন ইদানিং কয়টা ছবি রিলিজ হয়েছে, কমেডিয়ান চ্যাপ্টার আছে, কমেডি আছে, আর যারাই আছে মিডিয়ার আর্টিস্টরা আছে। তো
তো কটা ছবি আপনি 80টা ছবির ভিতরে মনে করেন মিনিমাম 10টা ছবিতে 15টা ছবিতে থাকে আপনার হইল কমিটি চ্যাপ্টার লেখা। এখন কমিটি চ্যাপ্টার লেখা না কেন এটা বুঝে আগে দেখেন আপনার এই যে দিলীপ বিশ্বাস, ইবনে মিজান, কাজী জহির, তারপর খানাতার রহমান, তারা কিন্তু আগে কমিটির চ্যাপ্টারের ভিতরে জোর দিছে। এক ছবিতে দেখা গেছে হাসমত ভাই আছে, খানজানুল ভাই আছে, আশিস কুমার লোহ আছে, তারপরে যে রবিউল ভাই আছে, হাসমত ভাই, সবাই কিন্তু আছে এক ছবিতে, অনেকগুলি ছবির ভিতরে আছে। তো আমাদের ওই লোকে একজন দুইজনের নিতে এক দাম বেড়ে জায়গা লেখতেই পারে না মনে হয় কমিটি চ্যাপ্টার, না ইচ্ছা করে লেখে না হতে, এই লোক কথা। এটা আপনাদের যারা সিনেমাগুলো লেখে রাইটার, তাদের হয়তো একটা চাহিদা থাকে, কিংবা প্রযোজনা যে করে বা পরিচালনা যে করে তাদের একটা চাহিদা থাকে, হয়তো তারা ওইভাবেই মেকিংটা করতে চায়, এই কারণেই হয়তো কমেডি চ্যাপ্টারটা লেখেন। না না, ওইটা ভুল কইলেন। আপনার মনে করেন এখনো কিছু কিছু ডিরেক্টররা আছে কমিটিয়ানদেরকে খুব প্রাধান্য দেয়। আমি বললাম না অনেকগুলো ডিরেক্টর আছে, 5টা ছবি কিন্তু আমার রানি। একটা হইলো যদি থাকে নসিবে, রুবেন কেন অশান্ত, তার পোড়া প্রেম, তারপর আর 2টা ছবি রানি মনে নাই কেন। তো ওই ছবির ভিতরে আপনার মনে হয় বড় বড় ক্যারেক্টার, কমেডি ক্যারেক্টার, তারা কিন্তু লেখতাছে। আর কিছু কিছু ডিরেক্টররা কমেডিয়ান চ্যাপ্টারটা হয়তো লেখতে জানে না, সেই জন্য লেখে না। নাহলে এই আপনার ডিরেক্টররা বলে দিব এই রাইটাররা বলে দিব যে কমেডি একটা সাবজেক্ট রাইকে। আর এখন কিছু কিছু এই ডিরেক্টররা আমাদেরকে নেওয়ার পরে হচ্ছে হাসমত এইটা তো ক্যারেক্টারটা ওরকম না, তো তুমি একটা কাজ করো, তুমি তো হিরোর বন্ধু, তুমি এক কাম করো, এই তুমি এইভাবে তুমি কি করবা, বানায় বলে কি করবে, এটা তোমারটা তুমি ভালো কিছু। তো দেখা গেছে ওইখানে ইনফ্লুয়েন্স করে দেখা গেছে এই যে বানায় কতটুকু কোয়া যায় লেখা না থাকলে। আগে দিলদার ভাই, হাসমত ভাই, হেরা লেখা ডায়লগ নিয়া কমেডিয়ান হয়েছে, আমাদের কি ওরকম দিছে। যাই হোক, অনেকটা সময় আপনার সাথে গল্পে গল্পে আড্ডা করলাম, অনেক ভালো লাগলো। দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে আসছে অনুষ্ঠানের। তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা হলে গিয়ে বাংলা সিনেমা দেখবেন। হলে গিয়ে যদি আপনারা বাংলা সিনেমা দেখেন তাহলে আমাদের মতো শিল্পীরা বাইচা থাক। দেখেন আজকে সাকিব ভাইয়ের ছবিটা যেভাবে আপনারা উড়মুড়ায় দেখতেছেন, আরেকটা নতুন শিল্পীর ছবিও আপনারা উড়মুড়ায় দেখা উচিত না দেখলে তাহলে মনে হয় আমাদের মতো শিল্পীরা কিছু কিছু নতুন শিল্পীদের সাথেও তো কাজ করি, সাকিব ভাইয়ের সাথে কাজ করি, সবার সাথেই তো আমরা কাজ করি। সবার ছবি গেলে আপনারা হলে দেখবেন। আর দেশের বাইরে যারা আছেন তারা ইউটিউবে বসে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো এইটির তো পাওয়া ভাই। আজকাল যদি হলগুলি না বাচ্চা থাকে আমরা বাঁচতে পারব না ভাই। হল বাচ্চা থাকলে সরল হাসপাতাল বাচ্চা থাকতে পারবো। তবে সবাই ভালো থাকবেন। মুভি বাংলাকে ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। তো যতটুকু কথাই কইছি, যদি কেউর মনে কোনো কষ্ট দিয়া থাকি সবাই আমার আল্লাহর হস্তে মাফ করে দিবেন। অনেক কষ্টর থেকে কিছু কথা আমি বলছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার লিগা। আসসালামু আলাইকুম। আমাদের মুভি বাংলার যত টেকনিশিয়ান ভাইয়েরা আমার সাক্ষাৎকারটা নিছেন, মানিক ভাই, সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।